সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের ডব্লিউবিটি এর পেজ নাম্বার 166 পেজের যে ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে স্কুলটা আছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট যে কোশ্চেন রয়েছে সেখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনগুলো এমনভাবে তোমরা প্র্যাকটিস করবে যেন আর বারবার করে এগুলোকে আবার দেখতে না হয়, ঠিক আছে? তো যেন একবারেই তোমাদের প্র্যাকটিসে যেন মনে থেকে যায়। তোমাদের যেহেতু হাতে সময় নেই, তার জন্য তোমরা সেভাবে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে সিএফসি থেকে উৎপন্ন হয় সক্রিয় ফ্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় কার্বন পরমাণু নাকি সক্রিয় হাইড্রোজেন পরমাণু? দেখো, সিএফসি থেকে কি উৎপন্ন হয়? ঠিক আছে, অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে সিএফসি থেকে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। তোমরা মনে রাখবে যে আমরা জানি যে ওজোন যে লেয়ার আছে, ঠিক আছে, ওজোন স্তর যে আছে, সেই ওজোন স্তর কিন্তু এই ক্লোরিন পরমাণুর জন্য কিন্তু অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো সিএফসি আমরা জানি যে ওজোন স্তরকে ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে ক্লোরিন পরমাণু যেহেতু থাকে, সেই ক্লোরিন পরমাণু কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। আশা করি মনে থাকবে। চাপের এসআই একক কী হবে? দেখো, চাপ সমান কি হয়? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা আমরা এটাকে এফ বাই এ বলি, ফোর্স বাই এরিয়া। এবার বলের একক হচ্ছে নিউটন, আর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এই যে নিউটন পার মিটার স্কোয়ার দিচ্ছে, নিউটন পার মিটার স্কোয়ার মানেই হলো পাস্কাল, ঠিক আছে? তাহলে চাপের একক কী হবে? পাস্কাল হয়ে যাবে। দেখো, অনেক সময় তোমাদের অপশান পাস্কাল নাও দিতে পারে, সেখানে নিউটন পার মিটার স্কোয়ার দিতেই পারে। তাহলে অ্যান্সার কী হবে? চাপের একক হয়ে যাবে পাস্কাল। এটা মনে রেখে দেবে। ওকে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 1.3 কি বলছে? যে 48 গ্রাম অক্সিজেনে উপস্থিত অক্সিজেন পরমাণু সংখ্যা কত হবে? কিভাবে এটা সলভ করবে? 48 গ্রাম বলেছে, তাই তো? দেখো, অক্সিজেন আমরা কি লিখি? O2। তাহলে O2-র এর যদি আণবিক ওজনটা আমরা লিখি, কত হবে? 16 গুণ 2 অর্থাৎ 32 হয়ে যায় অক্সিজেনের। তাহলে এই যে 32 গ্রামে কত সংখ্যক পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ সেটাকে আমরা ধরো এন দিয়ে প্রকাশ করছি, বা এখানে এনে, তাই তো? এনে দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে 1 গ্রাম যদি আমরা বলি, 1 গ্রাম ওজন মানে সেক্ষেত্রে কত হবে? তাহলে Na বাই 32। আর 48 গ্রাম অক্সিজেন বলেছে, তাহলে 48 গ্রামে কত থাকবে? 48 গ্রামে থাকবে 48 ইন্টু Na বাই 32, ঠিক আছে? এটা কাটাকুটি করো, কত হবে? দেখো, 8 দিয়ে কাটলে 4 আটা 32, 6 আটা 48, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3/2 চলে আসছে। 3/2 মানে কিন্তু 1.5 Na, মানে অ্যাভোগাড্রো সংখ্যক, ঠিক আছে? তাহলে 1.5 Na এভাবে করে যদি তোমরা সলভ করো, তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হবে 1.5, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কী বলছে? বলা হচ্ছে যে কেলভিন ইনভার্স পাওয়ারে -1 মানে কেলভিন ইনভার্স বা কেলভিন টু দ্য -1 যে রাশির একক তা হলো। আচ্ছা, এটা কার একক? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, নাকি আয়তন প্রসারণ গুণাঙ্ক, নাকি সবকটাই? এটা কিন্তু অ্যান্সার কী হবে? অপশান ডি হবে, সবকটি। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ গুণাঙ্ক, সবগুলোর ক্ষেত্রেই এটা হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো 1.5, আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যার উপর নির্ভর করে না। তাহলে আলোকীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার উপরে নির্ভর করে না বলছে? ওকে, কী হবে এটা? দেখো, প্রথমত আলোর বর্ণের উপর অবশ্যই নির্ভর করে আলোর প্রতিসরাঙ্ক, ঠিক আছে? বিভিন্ন আলোর জন্য কিন্তু প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়। আচ্ছা, তারপরে দেখো আলোর মাধ্যমের প্রকৃতি, তো মাধ্যমের প্রকৃতির উপরে কিন্তু প্রতিসরাঙ্ক পরিবর্তন হয়, এবং উষ্ণতার জন্যও কিন্তু পরিবর্তন হয়। কিন্তু আপতন কোণ, আমরা জানি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তাই না? তাহলে যে অনুপাত মানেই সেক্ষেত্রে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, সেক্ষেত্রে এটা সমস্যা হবে না। তাহলে অ্যান্সার কী হবে?
এটা হবে আপতন কোণ। বলছে যে আলোকীয় মাধ্যমে প্রতিসারাঙ্ক কিসের উপর নির্ভর করে না? আপতন কোণের উপর নির্ভর করে না। পরের প্রশ্ন দেখো 1.6, উত্তল দর্পণ দ্বারা, দেখো উত্তল দর্পণ বলছে, দ্বারা একটি সদ্বস্তুর অসৎবিম্ব গঠনের জন্য বস্তুর অবস্থান হবে ফোকাসে, মেরু ও ফোকাসের মধ্যে যে কোনো বিন্দুতে, বক্রতা কেন্দ্রে, নাকি দর্পণের সামনে যে কোনো বিন্দুতে। একটা জিনিস মনে রাখবে, উত্তল দর্পণ দ্বারা একটি সদ্বস্তুর অসৎবিম্ব গঠন, দেখো উত্তল দর্পণে সবসময় সদ্বস্তুর অসৎবিম্বই গঠিত হয়। উত্তল দর্পণে সবসময় কি হয়? সদ্বস্তুর অসৎবিম্ব গঠিত হয়। তাহলে অ্যান্সার অপশান ডি হবে। তাহলে দর্পণের সামনে যে কোনো বিন্দুতে অবস্থিত হোক না কেন, তার কিন্তু অসৎবিম্বই গঠিত হবে। পরের প্রশ্ন দেখো, তড়িদাহিত রোধাঙ্ক নির্ভর করে, আচ্ছা রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? আমরা জানি আর সমান কি হয়? রো ইন্টু এল বাই এ। এই যে রো রয়েছে, এই রোটাকে আমরা বলছি পরিবাহীর রোধাঙ্ক। তোমাদের বইয়ে দেখবে লেখা থাকে যে রোধাঙ্ক তো ধ্রুবক নিচ্ছে, এবং এই রোধাঙ্কের মান কিন্তু পরিবাহীর উষ্ণতা ও উপাদানের উপর নির্ভর করে, নির্ভর করবে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করে। তাহলে আরেকবার একটু জাস্ট একবার রিভিশন করে নিই। দেখো, অতিবেগুনি রশ্মি দ্বারা যে বিয়োজিত হয়ে সিএফসি থেকে কি উৎপন্ন হয়? সক্রিয় ক্লোরিন পরমাণু। তাহলে সিএফসির ওখানে কী হবে? সক্রিয় ক্লোরিন পরমাণু। চাপের এসআই একক কী হবে? পাস্কাল। আর 48 গ্রাম অক্সিজেনে আমরা কি করেছিলাম? 32 গ্রামে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, 1 গ্রামে কত হবে? 48 গ্রামে কত হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে 1.5। তারপরে দেখো, এই যে কেলভিন ইনভার্স, কেলভিন টু দি পাওয়ার -1, এটা কিসের, কোন রাশির একক? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ, তিনটেরই একক। আলোকীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে না? তাহলে আপতন কোণের উপর কিন্তু নির্ভর করে না। আর উত্তল দর্পণ দ্বারা গঠিত সদ্বিম্বের অসৎবিম্ব গঠিত হবে। আমরা জানি সদ্বিম্বের সবসময় অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণে। তাহলে দর্পণের যে কোনো তুমি বিন্দুতে রাখো না কেন, সেটাই হবে। তারপর কি বললাম যে পরিবাহীর রোধাঙ্ক কীভাবে কিসের উপর নির্ভর করে? তাহলে আর সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। তাহলে রো মানেই হলো রোধাঙ্ক। এই রোধাঙ্কটা নির্ভর করে উষ্ণতা এবং উপাদানের উপর। ঠিক আছে, আশা করি তোমাদের এটা আর মনে থাকবে। তোমরা জাস্ট একটু ভালো করে এটাকে একটু 2-3 বার করে পড়ে নেবে। ঠিক আছে, তাহলে আর অসুবিধা হবে না। পরের প্রশ্ন যাচ্ছি আমরা। আচ্ছা, কোয়েশ্চেন 1.8, তড়িৎচালক বল, কার্য এবং আধান এর মধ্যে সম্পর্ক কি হবে? দেখো, এই যে কার্য ডব্লিউ সমান হয় ভি ইন্টু কিউ, এটা মনে রেখে দেবে। অর্থাৎ কার্য সমান কি হচ্ছে? তড়িৎচালক বল ইন্টু আধান হয়ে যায়, তড়িৎচালক বল ইন্টু আধান হয়ে যায়। তো এখান থেকে আমরা কিন্তু যে কোনো মান বের করতে পারবো। তাহলে ডব্লিউ সমান ভি বাই কিউ, তাহলে প্রথমটা দিয়েছে কিউ সমান হবে না, এটা পরেরটা কিউ সমান, এটাও হচ্ছে না। আচ্ছা, অপশান ডিটা দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান কী হচ্ছে? ডব্লিউ বাই ভি। তাহলে তোমরা জাস্ট এটাই মনে রাখবে, একটা সমীকরণ মনে রাখলেই সব পেরে যাবে। এই তড়িৎচালক বল, কার্য এবং আধানের মধ্যে সম্পর্ক হলো কার্য সমান তড়িৎচালক বল ইন্টু আধান। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, তেজস্ক্রিয় মৌল থেকে যে নির্গত বিটা রশ্মি, সেই বিটা রশ্মিটা কিসের? সেটা হলো ইলেকট্রন কণার স্রোত। আচ্ছা, নাকি প্রোটন, নাকি নিউট্রন, নাকি তড়িৎচুম্বকীয়? অ্যান্সার হবে অপশান এ। তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মির যে স্রোত, সেটা কিন্তু ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মিটা হলো প্রকৃতপক্ষে ইলেকট্রন কণার স্রোত। পরের প্রশ্ন দেখো 1.10, প্রথম আয়নীভবন বিভবের সঠিক ক্রম কোনটি হবে? এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, যেহেতু এখানে ব্যতিক্রম দেখা যায়, তার জন্য এখানে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের বলি, যখন আমাদের আয়নীয় বিভব হবে, তখন এই বাম দিক থেকে যখন ডান দিকে যায়, তখন কি হয়? আয়নীয় বিভবের মান কিন্তু বাম দিক থেকে ডান দিকে ক্রমশ বাড়তে থাকে, আর উপর থেকে নিচে আসলে কমতে থাকে। হলো, এবার ক্রমটা একটু দেখে নাও। নর্মালি আমরা যদি পর্যায় বরাবর
মৌলগুলোকে লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এগুলো আমি এই পর্যায়টা পুরোপুরি লিখে দিলাম। এবার দেখো এই আয়নীয় বিভবের ক্ষেত্রে মনে রাখবে লিথিয়ামের থেকে হচ্ছে বেরিলিয়াম, কিন্তু এখানে আমি আর জাস্ট আগে লিখে নিই তারপরে বলছি তোমাদের। আচ্ছা, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখো অ্যাকচুয়াল কী হয়, লিথিয়ামের সবথেকে কম হচ্ছে, তারপরে কিন্তু হয়ে যায় বেরিলিয়ামের, বোরনের পরে হয় বেরিলিয়াম, তারপর হয় কার্বন, তারপরে হয়ে যায় অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে ফ্লুরিন। তাহলে এই যে বেরিলিয়ামের কিন্তু বোরনের থেকে বেশি হয়, ঠিক আছে, বেরিলিয়ামের কি হয়, বোরন থেকে কিন্তু বেশি হয়। তো তোমরা মনে রেখে দেবে এখানে আমাদের লেস দেন গ্রেটার দেন দুটো চিহ্নই আছে। আমি যদি বোঝাই, এখানে ধরো লেস দেন এবং গ্রেটার দেন দুটো চিহ্ন কার কার মাঝে আছে, বেরিলিয়াম আর হলো এই নাইট্রোজেন, এই দুটোকে মনে রাখবে, বেরিলিয়াম আর হলো নাইট্রোজেন। এরা কি হবে, এরা কিন্তু মানে এদেরকে লেস দেন গ্রেটার দেন দিয়ে করা আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আগে হচ্ছে ধরো প্রথম ক্ষেত্রে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম, পরের ক্ষেত্রে প্রথম হলো অক্সিজেন, পরে হলো নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সটা আমাদের কি হবে, দেখো অপশান এ যদি দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এটা তো হবে না। তারপরে আছে লিথিয়াম গ্রেটার দেন, না লিথিয়ামে আমাদের ব্যতিক্রম আসবেই না, লিথিয়াম তো বড় হবেই না। অপশান সি দেখো লিথিয়ামের পরে বেরিলিয়ামকে ব্র্যাকেটে রেখেছে, ব্র্যাকেট মানে লেস দেন গ্রেটার দেনে রেখেছে, তারপরে আছে বোরন, তারপরে আছে কার্বন। তাহলে অ্যান্সার কী হবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে কে কে এই ব্র্যাকেটের মধ্যে থাকবে, একটা হলো বেরিলিয়াম আর একটা হলো নাইট্রোজেন, বা আমরা বলতে পারি যখন যে ব্র্যাকেটে থাকবে সে মানে হলো তার পরেরটার ঠিক পরে হবে, অর্থাৎ বোরনের পরে বেরিলিয়াম আর এখানে হচ্ছে অক্সিজেনের পরে হচ্ছে অ্যাকচুয়াল নাইট্রোজেন। পরের প্রশ্ন, দেখো। আচ্ছা, কি বলছে, জল অণুতে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা হলো, জল অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন কত হবে। দেখো জল যদি আমরা দেখি, জলের সংকেত হলো H2O, ঠিক আছে। এবার হাইড্রোজেন ধরো একটা, অক্সিজেন একটা, আর এখানে হাইড্রোজেন একটা রইল। হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ সর্বোচ্চ কক্ষে একটা ইলেকট্রন থাকে, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন থাকবে। এইবার অক্সিজেন মানে কত হয়, অক্সিজেন ধরো আমি এখানে লিখলাম O2, অক্সিজেন হলো আমাদের কত হয় 8 মানে হচ্ছে প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে হলো দ্বিতীয় কক্ষে 6টা, অর্থাৎ সর্বহিত কক্ষে 6টা রয়েছে। এবার 6টা কীভাবে ডিস্ট্রিবিউট করবে, 2, 4, এখানে একটা হাইড্রোজেনের পাশে রাখলো আর এখানে একটা হাইড্রোজেনের পাশে রাখলো। তাহলে এই হাইড্রোজেন কী করলো, ওর নিজের একটা প্লাস অক্সিজেনের একটা, এই হাইড্রোজেন কী করলো, ওর নিজের একটা প্লাস অক্সিজেনের একটা ব্যবহার করলো। এবার দেখো আর অক্সিজেন কী করবে, অক্সিজেন ও হাইড্রোজেন থেকে একটা একটা করে নিয়ে, এটা হলো আমাদের সমযোজী বন্ধন। এখন অক্সিজেনের কতগুলো ইলেকট্রন আছে যেগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন বলবো, মানে যেগুলো হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করেনি। তাহলে এই দেখো ওপরের যে দুটো দেখছি এই দুটো নিঃসঙ্গ, আবার নিচের যে দুটো দেখছি এই দুটো নিঃসঙ্গ, কারণ এরা কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করেনি। তাহলে 4টে এরকম হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, 4টে হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের পর অ্যানোড ও ক্যাথোডে ওই প্রাপ্ত গ্যাসের ওজন অনুপাত কত হবে। এখানে মনে রাখবে অ্যানোডে আমাদের কি উৎপন্ন হয়, অক্সিজেন, অ দিয়ে অ্যানোড, অ দিয়ে অক্সিজেন, ঠিক আছে। তারপরে ক্যাথোডে উৎপন্ন হয় কি, ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন, ঠিক আছে, ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন। এখন এদের যদি ওজন অনুপাত আমরা বের করি, অক্সিজেনের ওজন অনুপাত, অক্সিজেনের হলো 32 আর হাইড্রোজেনের
2 গুণ 2 অর্থাৎ 32 হয়ে যাবে 4। তাহলে 8 দিয়ে যদি আমরা 4 দিয়ে 4 8 32, তাই তো? 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 8 32, তাহলে 8:1 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের কি হয়? তাহলে 2 গুণ 2 হয়ে যাচ্ছে, যেহেতু দ্বিপরমাণু, তাই তো? তাহলে 2 গুণ 2, আর অক্সিজেনের হলো 32, মানে 16 গুণ O2 হচ্ছে, O2 মানে হলো 16 গুণ 2 32। তাহলে অ্যান্সার কী হবে? 8:1। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে মনে রাখবে যে অ্যানোড মানে হলো অক্সিজেন, ক্যাথোড মানে হলো সেক্ষেত্রে কী হবে? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো, নীল রঙের কপার সালফেটের জলীয় দ্রবণে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে উৎপন্ন অদক্ষেপের বর্ণ কীরূপ হয়? তাহলে নীল রঙের যে কপার সালফেট, সেই কপার সালফেটের জলীয় দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়, তাহলে কি হবে? যে বর্ণটা উৎপন্ন হবে সেটা হবে কালো বর্ণ। অপশান বি হবে সঠিক অ্যান্সার, কালো বর্ণ। পরেরটা দেখো, জিঙ্কের সালফাইড আকরিকটি হলো, জিঙ্কের সালফাইড আকরিকটা কি হবে? আচ্ছা, ক্যালামাইন, জিঙ্কাইট, নাকি জিঙ্ক ব্লেন্ড, নাকি ইলেকট্রিক ক্যালামাইন? এটা হবে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্কের প্রধান আকরিক মনে রাখবে ZNS, মানে হলো জিঙ্ক ব্লেন্ড, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাবে জিঙ্কের যে সালফাইড আকরিক সেটা হবে জিঙ্ক ব্লেন্ড, ZNS। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 15, অ্যালকাইনগুলি সাধারণ সংকেত কোনটি? তো এখানে তোমরা অবশ্যই 3টে মনে রেখে দেবে। প্রথমত অ্যালকেন, অ্যালকেন, দ্বিতীয়ত অ্যালকিন, কেন, তারপর হলো কিন, আর হলো অ্যালকাইন, অ্যালকাইন। আচ্ছা, অ্যালকেনের সংকেত কী হবে? অ্যালকেনের সংকেত হয়ে যাবে CnH2n+2, CnH2n+2। আর অ্যালকিন হয়ে যাবে CnH2n হয়ে গেল, আর অ্যালকাইনে হয়ে যাবে CnH2n-2, CnH2n-2। অ্যালকাইনে -2 হয়, অ্যালকেনে দেখো +2, CnH2n+2, আর অ্যালকিনে হয় CnH2n। তাহলে আমাদের যেহেতু অ্যালকাইন বলেছে, কি হবে? অপশান সি হবে সঠিক অ্যান্সার, CnH2n-2। ঠিক আছে? তো তোমরা বারবার করে দেখো, এই 3টে সংকেত তোমাদের কিন্তু পরীক্ষায় খুব দেয়। তো যদি মনে না থাকে তাহলে কিন্তু বারবার করে, মানে এখনই বসে প্র্যাকটিস করে নাও, যাতে এখনই এই একটা ভিডিও দেখেই যেন তোমাদের এই যে 15টা কোয়েশ্চেন এখন সলভ করালাম, এই 15টা কোয়েশ্চেন যেন দ্বিতীয়বার আর না দেখতে হয়, সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এগুলো আর আটকাবে না। ঠিক আছে? তো পরের ভিডিওতে আমি বাকি যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, তোমাদের আরও অনেকগুলো এখানে রয়েছে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমি সলভ করাবো। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কোন কোন ক্লাসগুলো তোমাদের প্রয়োজন আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে? তোমরা WBTA ছাড়াও কোন কোন প্রশ্নবিচিত্রা সলভ করছো সেটাও তোমরা জানাতে পারো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য এখানে রাখছি। টাটা।